অজ্ঞান হয়ে গেছে। এই সুযোগে আমি এখান থেকে পালিয়ে যাই। আমার হাতটা এইভাবে ধরে আছে। না না, আমি কি করছি? হ্যাঁ, একটা অসুস্থ মানুষকে এইভাবে ফেলে রেখে আমি স্বার্থ পরের মতো পালিয়ে যাচ্ছি। না না না, এই লোকটা নিশ্চয়ই কোনো বিপদে পড়ে খুনি ডাকাত হয়তো হয়েছে, কিন্তু এই লোকটার মনুষ্যত্ব এখনো হারিয়ে যায়নি। আর তা যদি যেত তাহলে এই লোকটা আজ আমার ভয়ঙ্কর ক্ষতি করে দিত। কিন্তু ও যখন আমার কোনো ক্ষতি করেনি, তখন আমি ওর কোনো ক্ষতি করবো না। আমি আমার সেবা যত্ন দিয়ে এই মানুষটাকে একটু একটু করে সুস্থ করে তুলবো, সম্পূর্ণ সুস্থ। আমাদের ছোট ঝুড়ি এতে নেতা মন্ত্রী আছে, দেখে জানি যে চোখে জনগণ কেমন নাচে। আমাদের ছোট ঝুড়ি এতে নেতা মন্ত্রী আছে, দেখে জানি যে চোখে জনগণ কেমন নাচে। এ সুযোগ পাবে না, এ সুযোগ পাবে না, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল। আমাদের ছোট ঝুড়ি এতে মন্ত্রী আছে, দেখে জানি যে চোখে জনগণ কেমন নাচে। পুতুল নেবে গো, ও এই ফেরিওয়ালা, তোমরা আমায় একটা পুতুল দেবে গো? কেন দেব না? এর দাম দিলেই পুতুল দেব। না না, কি পুতুল চাই? তোমাদের কাছে নেতাজি আছে গো? নেতাজি? সে আবার কেমন পুতুল? এই ফটো তুই জানিস? আরে নেতাজি মানে তো নেতা। তাই বল, ও তাই বল। তুমি কন্ট্রোল করবে গো। যে নেতা এই জনগণের টাকা খেয়ে বদহজম বানিয়ে ঘরে বসে আছে, বলিস সেই নেতা? যে নেতা জনগণের টাকা খেয়ে জেলে বসে ঢেকুর তুলছে, বলিস সেই নেতা? না, সেই নেতা যে ভোটে হারলে দল পাল্টায়। না গো না, আমি নেতা নই গো, নেতা নই। আমি নেতাজির কথা বলছি, যার কোনো দল ছিল না, যিনি জনগণের খাবার কেড়ে খেতেন না, বরং নিজেই অভুক্ত থেকে জনগণের মুখে খাবার তুলে দিতেন, যিনি বলেছেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের। কি বলে জানো? তোমরা আমাদের রক্ত দাও, শোনো, তোমাদের কাছে গান্ধী পুতুল আছে? গান্ধী পুতুল? বলি কোন গান্ধী? বলি রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা গান্ধী? আরে না না, রাহুল প্রিয়াঙ্কা নয়, আমি মহাত্মা গান্ধীর কথা বলছি। আরে তুই বাবা, আরে এমন সব নাম বলো না যে নাম আমরা বাপের জন্মেও শুনিনি। সে কি গো, তোমরা নেতাজিকে চেনো না, মহাত্মা গান্ধীকে চেনো না? তোমরা কি সব মঙ্গল গ্রহে বাস করো নাকি? আমরা তো মঙ্গল পাড়া।
কোথায় থাকো গো? তোমাদের নাম কি গো বাছারা? আমরা ওই অমুক গ্রামে ওই অমুক পাড়ায় থাকি। আমাদের অমুক চন্দ্র অমুক। এ আবার কেমন কথা গো বাবারা? তোমাদের নাম ধাম পদবী সবই অমুক। মানে কে গোপন রাখা আছে। কেন 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 গোপন রেখেছো কেন? তোমাকে কেন বলবো? তুমি যে পুলিশের লোক নও সেটাই বা কে বলতে পারে? আমি এত সব ঠিক বুঝি রে, আমার কি সব জানা দরকার? এইবার আমি বুঝেছি, তোমরা পুলিশের ভয়ে ফেরিওয়ালা সেজে ঘুরে বেড়াচ্ছ। তবে বিশ্বাস করো, আমি কোনো পুলিশের লোক নই। আর তুমি কে? আমি যে কে তা আমি নিজেই জানি না। তবে তবে লোকে বলে আমি নাকি একটা বদ্ধ পাগল। তুমি পাগল? তাহলে আজ থেকে তোমায় পাগল বাবা বলে ডাকবো নাকি? বলে শান্ত। ঠিক বলেছি, আজ থেকে তুমি আমাদের পাগল বাবা। আরে বেশ 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 বেশ, সে না হয় হলো, সে না হয় হলো। কিন্তু কে তোমরা? কেনই বা তোমরা এইভাবে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ? আর কি ক্ষতি করেছো? করিনি, তবে খেয়েছি। খেয়েছো? বলে কি খেয়েছো? বলি কাটমানি গো, কাটমানি। কাটমানি? হ্যাঁ, আমি আলতু। হ্যাঁ, আমি ছিলাম ওই গ্রামের প্রধান। আর আমি ফালতু, আমি ছিলাম গ্রাম পঞ্চায়েত। সে কি গো, তোমরা নেতাজিকে চেনো না, গান্ধীজিকে চেনো না, অথচ পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছো। ওসব জানার কোনো প্রয়োজন নেই, এমনকি এর লেখাপড়া না। খালি গলাবাজি আর গালিবাজি, আরে মানে চোখা চোখা খিস। দু চারটা শোনাবো নাকি? আরে না 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 না, থাক বাবা, থাক বাচ্চারা থাক, তোমাদের আর ওসব শুনে কাজ নেই। বরং বলো তারপর কি হলো? আরো পঞ্চায়েত হাতে আমাদের অনেক ক্ষমতা, মানুষের উপকার করার মতো সুযোগ আমাদের অনেক ছিল, কিন্তু সেই সব সুযোগ নিতে গিয়ে আজ আমরা বাস খেয়ে বসে আছি। কেন 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 বাস খেয়ে বসে আছো কেন? এই গরিব মানুষদের ঘর বানানোর জন্য সরকার 1 লাখ টাকা অনুদান প্রকল্প চালু করলো। আমাদের উপরতলার নেতাদের কাছ থেকে আদেশ এলো, যারা ওই টাকা পাবে তাদের কাছ থেকে 20,000 টাকা করে কাটমানি। বাপরে বাপ, 20,000 টাকা করে কাটমানি? হ্যাঁ, নিয়েও নিলাম। সেই 20,000 টাকার মধ্যে এই 10,000 গেল ওই বড় নেতার পকেটে, আর বাকি পড়ে রইল 10। ওই 10-এর মধ্যে আবার 5,000 টাকা গেল মেজ নেতার পকেটে। বাকি পড়ে রইল আরো 5। এই সে 5-এ 2,500 গেল সেজ নেতার পকেটে। হাতে রইল বাকি আরো 2.5। এই 2,500-এর মধ্যে ওই তেজস্বী নেতার পকেটে গেল 2,000, আর পরে রইল 500, মানে আমাদের এই ছোট নেতার পকেটে। এইভাবে 25 জনের কাছ থেকে এই 500 করে নিয়ে আমাদের পকেটে ঢোকালাম 12,500। এমনি দেখি হঠাৎ কাটমানির হুজুক জেগে উঠল। গ্রামবাসীদের সাথে নিয়ে ওই 25 জন লোক আমাদের ঘর বাড়ি ঘেরাও করলো, আর আমরা তখন এইভাবেই পালিয়ে বেড়াচ্ছি। সে কি গো,
বোঝাতে পারিনি কি পারবি? যে কাটমানের পুরো টাকাটাই এই পঞ্চভূতে লুটে লুটে খেয়েছে। আমরা শুধু একটুকু প্রসাদ পেয়েছি মাত্র। তারপর কি হলো? আর বলার কি হবে? উন্মত্ত গ্রামবাসী আমাদের ঘর বাড়ি ভাঙচুর শুরু করলো, আমাদের নামে থানায় এফআইআর দায়ের করলো। আর আমরা এভাবে হেঁটেওয়ালা সেজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। এটাই তো হয়, এটাই তো হয় গো বাবারা। এটা যে কলিযুগ গো বাছারা। এ যুগে লঘু পাপে হয় গুরুদণ্ড, আর গুরু পাপে হয় লঘু দণ্ড। আমাদের কথা তো অনেক শোনালাম, এবার তুমি বলো তো কে তুমি? তুমি কি সত্যি পাগল না একটা খাঁটি মানুষ? না, আমি মানুষ নই গো, আমি মানুষ নই। এই 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 স্বার্থের দুনিয়ায় আমি একটা বুদ্ধিমান হাহাকার। এখানে মানুষের মনুষ্যত্বের কোনো দাম নেই, নেই কোনো সত্যের কদর। তাই তো আমি খুঁজছি গো। কি খুঁজছো? একটা বিপ্লব, একটা সংগ্রাম, যার বিবর্তনে এই সমাজের বুকে আবার প্রমাণিত হবে সত্যের জয়। আবার সত্যের জয় হবে, প্রমাণিত হয়ে যাবে সত্যমেব জয়তে। রাস্তার মাঝে কি পাগলাম হচ্ছে? ওরে বাবা, পুলিশ! সারা যেখানে বাগের হয় সেখানেই সন্দেহ হয়। নিশ্চয়ই তো কোন ক্রিমিনাল। তোকে তো আগে এখানে কখনো দেখিয়েছি বলে মনে হয় না, অথচ তোকে আমি ক্রিমিনাল ভেবে বসে আছি। এটাই তো এদেশের পুলিশের চরিত্র। ওরা নির্দোষীকে দোষী সাজায় আর সত্যকে সাজায় মিথ্যে। এখন এই ছোকরা শোন, ফার্স্ট চান্সে তখন যখন তোকে ক্রিমিনাল ভেবে নিয়েছি তখন তুই ক্রিমিনাল। চল খেলায় চল। স্যার, আমি তো ক্রিমিনাল নই স্যার। আরে তুই কি হয়েছে? কোনো না কোনো কেস দিয়ে তোকে ঠিক ক্রিমিনাল সাজিয়ে নেব। স্যার, এ আসলে কি হয়েছে জানিস? ওপর থেকে বসের অর্ডার আছে এই মাসে 5টা কেস দিতে হবে। আরে 3টে অলরেডি দেওয়া হয়ে গেছে, এখনো 2টো বাকি। তাই ভাবছি তোদের 2টোকে লক আপে ভরে কোটাটা পূরণ করে নেব। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার অফিসার, চমৎকার। তোমরা নাকি আইনের রক্ষক, জনগণের সেবক নাকি তোমরা? তা এই বুঝি তার নমুনা? নিজের স্বার্থের কোটা পূরণ করতে এই জনগণের স্বার্থকে তুমি বলে দিতে চাইছো? বাহ 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 বাহ, ঠিক ঠিক তোমায় সততে পাগলা। কি হলো পুলিশ অফিসার? মারুন আমায়, মারুন, শুধু পাগলা পাগলা। কে তুমি? আমি ক্রিমিনাল কা ক্রিমিনাল। কে তুমি? সেই দুটি চোখ, সেই মুখ, সেই দুটি
যে চোখ দুটো আমি এতকাল খুঁজে বেড়াচ্ছি, পেয়েছি পেয়েছি, আজ আমি পেয়েছি, খুঁজে পেয়েছি। যে যে এক চোখে থাকবে সংগ্রামের নিশান, অন্য চোখে থাকবে সংগ্রামের নিশান। আমি পেয়েছি। এইবার আমার সত্যের জয় হবে। এইবার প্রমাণিত হবে সত্যমেব জয়তে। সত্যের জয় হবেই হবে, সত্যের জয় হবেই হবে, আজ নয় তো কাল। এভাবে হোক আনব মোরা সত্যের শেষ সকাল, সত্যের শেষ সকাল, সত্যের শেষ সকাল, সত্যের শেষ সকাল। আজ নয় তো কাল, এভাবে হোক আনব মোরা সত্যের শেষ সকাল, সত্যের শেষ সকাল, সত্যের শেষ সকাল, সত্যের শেষ সকাল। আগন্তুক, বলো তো কোন আছে? আগন্তুক! এই কে কে তুমি? আমি ক্রিমিনাল কা ক্রিমিনাল। ক্রিমিনাল? যে পা দিয়ে তুমি হাতকে को লাথি মারলে ও পা আমি। এই রাস্কেল! अरे साहब बात तो खत्म करके दी। अरे वो पा আমি ভাঙবে না। কেন ভাঙবে? পা ভাঙলে আপনি তো সালা সরকার থেকে মোটা রুপিয়া ক্ষতিপূরণ পেয়ে যাবেন। বস কাম না করেও বসে বসে মাইনে নিয়ে যাবেন। ইসলিয়ে আমি আপনাকে এতক্ষণ অনেক তোমার লেকচার সহ্য করছি, কিন্তু এই অগ্নিশ্বর রায়কে শাসক ওকে আজ আমি কোনো না কোনো কেসে ঠিক ক্রিমিনাল সাজে নেব। অফিসার, একটা হিসেব যে তোমার সাথে মেটাতে হবে ইন্সপেক্টর, আর সেই হিসাব মেটাতে তোমায় আমি। কে তুমি? সত্যি করে বলো তুমি কে? अरे साहब हमें तो पंजाबी मतलब हमारा नाम राजविंदर सिंह আছে। রাজবিন্দর সিং? রাজবিন্দর সিং? হ্যাঁ হ্যাঁ রাজবিন্দর সিং আছে। আরে আমি তো এতক্ষণ আপনাকে একটা যাত্রা ডায়লগ শোনালাম। যাত্রা ডায়লগ? হ্যাঁ হ্যাঁ যাত্রা ডায়লগ। আরে আমি ঠিক করে আছি, এবার আমি যাত্রা করবে और যাত্রা ডায়লগে পুলিশ को गाली দিবে। पुलिस को गाली दिले ना ये पब्लिक बहुत खुश হয় और खुशी হয়ে এমনি করে তালিয়া বাজায়। আরে ভাই সাহেব আপনারা আমার সাথে তালিয়া দিবেন না? তালিয়া দিন দিন তালিয়া দিন, তালিয়া দিন। আরে ও দেখেন সাহেব পাবলিক তালিয়া বাজাচ্ছে। কিন্তু বোকা পাবলিক গুলো জানে না পুলিশের কত বড় ক্ষমতা। আমরা যেমন একজন নির্দোষ মানুষকে কেস দিয়ে ফাঁসির আসামিকে নিয়ে যেতে পারি, তেমনি আমরা এবার ঘুষকে বেকসু আসল খালাস করে দিতে পারি। যেমন করে তুমি সত্য মাস্টারের ছেলের রুদ্রকে ফাঁসিয়েছো, তাই না অফিসার? তোমার লজ্জা করে না? আসল খুনিদেরকে আড়াল করে একটা নির্দোষ ছেলের জীবনটাকে ভাবে ফাঁসির নদে ঝুলিয়ে দিতে আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, তাহলে তোমাদের মতো পুলিশগুলোকে আমি রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারতাম। কিছুদিন আগে জেল ভেঙে এক ফাঁসির আসামি ভেঙে আসলো, এক দুলহেনকে भी কিডন্যাপ করে নিয়ে গেল। আরে ওকে ধরছেন না কেন অফিসার? আরে ওকে তো ধরার অনেক চেষ্টা করছি, কিন্তু সে মালটা যে কোথায় কা ঢাকা থেকে লুকিয়ে আছে তার কোনো খবরই পাচ্ছি না। আরে আমি জানি ও আদমি কোথায় ছুপাইয়া আছে। তুমি জানো? তাহলে বলো না ভাই সে কোথায় লুকিয়ে আছে। আরে বলবো জরুর বলবো, লেকিন আমি কি পাবো? আরে তোমার বড় সাহেবকে বলে তোমাকে একটা সিভিক পুলিশে চাকরি পাইয়ে দেব। সিভিক পুলিশে চাকরি?
আগে তোর পেটের খবরটা টেনে বার করি, তারপর কি দেব না দেব সেটা আমার ভালো করেই জানা আছে। তাই তোকে আগে টেনে কাছে টানি, তারপর তোকে আমি। আরে কে তো ভাবছো? আরে না মানে শুধু আমাকে নকরি দিলে হবে না, আমার এই নয়া দোস্তকে ভি ও নকরি দিতে হবে। আমি কোনো পুলিশের চাকরি আমি করব না। আজকালকার জনগণ পুলিশ দেখলেই পেটায়। ভালো পুলিশকে কেউ কখনো পেটায় না দোস্ত। এই পাবলিক যে পুলিশকে পেটায় তারা সবাই হলো এই অগ্নিশ্বর রায়ের মতো পুলিশ। বলে আমি রাজি অফিসার, বিলকুল রাজি। খুব শীঘ্রই আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আর হবেই না বা কেন? বর্দা বলেছে অরণ্যদার সঙ্গে আমার বিয়ে দেবে, তাই তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। দিদি অরণ্যদাকে ভালোবাসলেও অরণ্যদা সত্যি সত্যি আমার জীবনে ধরা দেবে, তাই তো আনন্দে আমার চোখের ঘুম উড়ে গেছে, আর মনের ময়ূর পঙ্খী নেচে নেচে বলতে চাইছে, আজকের এই দিন শুধু দুজনা, আর কারো দিন এতো নয়। আজকের এই দুজনা, আর কারো দিন এতো তোমার আমার প্রেম আজকের দিনে, তোমার আমার প্রেম আজকের দিনে বানালো তার পরিচয়। আজকের এই দিন শুধু দুজনা, বন্ধ করে নাচ গান। কেন কেন বন্ধ করবো নাচ গান চর্চা? তোর লজ্জা করছে না? একটা জলজান্ত মানুষ কিডন্যাপ হয়ে গেল, সে কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা তার ঠিক নেই, তার কথা চিন্তা না করে তুই খুশির আনন্দে নাচানাচি করছিস। আরে কেন যে আমি নাচানাচি করছি সেটা যদি তুই জানতে পারতিস তাহলে এভাবে রিয়াক্ট করতিস না। ছি ছি এরিনা ছি। ওই যে কথাই বলে না যে কারোর সর্বনাশ আর কারোর পৌষ মাস, তাই তো দিদি সর্বনাশ দিয়ে আমার জীবনে পৌষ মাস আসতে চলেছে। ছি ছি বল বল। আরে বড়দা বলেছে যে দিদি যেখানে গেছে ওখান থেকে তোর কোনোদিন ফিরে আসবে না, তাই অরণ্যদার সঙ্গে বড়দা আমার বিয়ে ঠিক করেছে। কি বললি তুই? হ্যাঁ, অরণ্যদার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি রে ছোটদা, আমি ঠিকই বলছি। আর দাদা সেটা আগের থেকে আন্দাজ করে নিল? হ্যাঁ হ্যাঁ দিলাম, কারণ শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করা ঠিক নয়। আর যাতে কোনো অঘটন ঘটে না যায় তার জন্য যত শীঘ্র সম্ভব আমি এরিনার সাথে অরণ্যের বিয়েটা সেরে ফেলতে চাই। তুমি চাইলে যে সব কাজ সারা হয়ে যাবে তা হয় না দাদা। অরণ্যদা এরিনাকে বিয়ে করতে রাজি নাও হতে পারে। আরে কে বলেছে? ছেলেরা সুন্দরী মেয়ে পেলে ঘন ঘন মত পাল্টায়। আমার এরিনা আলপনার চেয়ে অনেক বেশি সুন্দরী। এরিনার বিয়ের প্রস্তাব পেলে অরণ্য একেবারে লুফে নেবে। রাইট বড়দা।
না দাদা, আমার মন বলছে কোথাও যেন একটা ভুল হচ্ছে। সবার আগে আমাদের দিদিকে খুঁজে বার করতে হবে। আমার বিশ্বাস দিদি কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে। আচ্ছা আচ্ছা দাদা, ইন্সপেক্টর অমৃত রায় তো তোমার খুব চেনালো, তাকে বললে দিদিকে কি উদ্ধার করে দেবে না দাদা? দেবে, কিন্তু আমি তা বলবো না। বলবে না? যে আপদটা আমার জীবন থেকে বিদেয় নিয়েছে তাকে আমি আমার জীবনে আর ফিরিয়ে আনতে চাই না। কাকে তুমি আপদ বলছো দাদা? যে আমাদের নিজের মায়ের পেটে বোন, তাকে তুমি কি না? না, আলপনা আমাদের বিশেষ সম্পর্কিত বোন হলেও ওর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক বড়দা, নেই। তুমি কি বলছো? ওই আলপনা আমার নিজের দিদি নয়, ওর সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই? না, নেই। তোরা হয়তো অনেক কিছুই জানিস না। আজ বলছি শোন, বর্তমান সরকার এন্ড কোম্পানির একমাত্র মালিক আমি। আসলে সেই কোম্পানির আসল মালিক ছিল ওই আলপনারই বাবা বিশ্বনাথ সরকার, আর আমি ছিলাম সেই কোম্পানির বেতনভুক্ত জেনারেল ম্যানেজার। আর এই ম্যানেজারি করে আমাকে সারা জীবন কাটাতে হবে, এটা ঠিক আমি মেনে নিতে পারছিলাম না। আমার নাম অভিরূপ সরকার, আমার বাইরেটা মানুষ, কিন্তু ভেতরে জ্যান্ত জানোয়ার। আর সেই জানোয়ারটাকেই আমি একদিন জাগিয়ে দিলাম। ব্যাস, কাজ হয়ে গেল। একদিন কৌশলে রাতের অন্ধকারে আলপনার মা এবং বাবাকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দিলাম, আর সেই কোম্পানির মালিক হয়ে বসলাম। আলপনাকেও সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তখন ওই দুটো খুন নিয়ে খুব হইচই শুরু হয়ে গেছিল, তাই আর রিস্ক নেই। তোদের সাথে আলপনাকেও বোন বানিয়ে বড় করতে লাগলাম। এ তো তুমি মহাপাপ কাজ করেছো দাদা। পাপ? পাপ বলে কিছু নেই রে, শুধুমাত্র তোদেরকে মানুষ করতে আমাকে এই কাজটা করতে হয়েছে। বড়দা, হ্যাঁ, এবং আমার বিশ্বাস দস্যু রত্নাকরের পরিবার তার পাপের ভাগ না নিলেও তোরা নিশ্চয়ই আমার পাপের ভাগ নিবি। না, নেব না। দস্যু রত্নাকরের পরিবার তার পাপের ভাগ নেয়নি বলে তিনি কিন্তু বাল্মীকি হতে পেরেছিলেন দাদা। তাই আমিও চাই তুমি এবার বাল্মীকি নও দাদা। এবার তুমি বাল্মীকি হও, বাল্মীকি। আর রত্নাকর নও দাদা, এবার তুমি বাল্মীকি হও, বাল্মীকি। বাল্মীকি? এটা সত্য যুগ নয় রে ভাই, এটা কলি যুগ। এই যুগে যে যত বেশি রত্নাকর হতে পারবে সে তত বেশি রচনার মালিক হবে। আর বাল্মীকি হতে চাইলে চিরকাল ওই উইটির ভেতরে বন্দী হয়ে থাকতে হবে। তবু পুণ্যে জয় হবে। মিথ্যের বাল্মীকি ভেদ করে ঠিক একদিন বেরিয়ে আসবে সত্যের বাল্মীকি। পাপ আর পুণ্যের পরিণাম কখনো অস্বীকার করা যায় না। আরে অরণ্য যে, এসো ভাই এসো। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন দাদা? হ্যাঁ, তবে কোনো কেউ আলপনার সন্ধান পেয়েছে? পেয়েছি ভাই, তবে দুঃখের কথা কি বলবো, সে কথা তোমার না শোনাই ভালো। সত্যি কি জানো,
জানো অরণ্যদা, হ্যাঁ দিদি 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 যে এত বড় ক্ষতি হয়ে গেছে, দাদা সেটা নিজের মুখে বলতে পারছে না। দিদি যে রেপ হয়ে আর ওই শয়তানটা দিদিকে যে পাচার করে নিয়ে গেছে অনেক অনেক দূরে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আলপনা, ঈশ্বর আলপনার এত বড় ক্ষতি করতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। অরণ্যদা, শান্ত হও, শান্ত হও। আমি পারতাম ভাই অরণ্য, পুলিশ দিয়ে যেভাবেই হোক ওই আলপনাকে আমি উদ্ধার করে আনতে পারতাম, কিন্তু যে মেয়েটা নষ্ট হয়ে বসে আছে তাকে ফিরিয়ে এনে কি হবে ভাই? তুমি কি পারবে তাকে গ্রহণ করতে? কেন পারবো না, কেন পারবো না? আমি তো আলপনার মনটাকে ভালোবেসেছি, আলপনার শরীরটাকে ভালোবাসিনি, তার হৃদয়টাকে ভালোবেসেছি। বলুন দাদা, বলুন, মনের সংকট তুলে সরিয়ে ফেলে আপনি আলপনার ব্যবস্থা করুন, ফিরে আনার ব্যবস্থা করুন দাদা। আমি আপনাকে ওই জোহাত করে বলছি। অরণ্যদা, কখনো না। একটা ধর্ষিতা মেয়েকে আমার বাড়ির কুলবধূ হিসেবে কখনো মেনে নেব না। বলো দাদা, বলো কিসের সমস্যা? যে মেয়েটাকে আমরা রক্ষা করতে পারিনি তাকে তোমার লয় করে না। শান্ত হও অরণ্য, তোমার কষ্টটা আমি বুঝি ভাই। তুমি যদি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করো তাহলে কি তোমার পরিবার, আত্মীয় স্বজন সেটা ভালো চোখে মেনে নেবে? কখনো না। আমি তো কিছুতেই মেনে নেব না। অরণ্যদা, তাই আমিও বলছি দাদা, আলপনাকে ছাড়া আমি জীবনে কাউকে কোনোদিন বিয়ে করবো না। তাহলে আলপনা যদি কোনোদিন আমার জীবনে ফিরে আসে তাকে আমি বিয়ে করবো দাদা। তাহলে আমার শেষ কথাটা শুনে অরণ্য, যদি তুই ওই কুলোটা মেয়েটাকে আমার বাড়ির কুলবধূ হিসেবে মেনে নিতে চাস তাহলে তুই আমার মরা মুখ দেখবে। বলো দাদা, বলো, তুমি কি দেখবে দিলে দাদা? তুমি বলো। বেশ, তোমাদের সবার ইচ্ছেকে পূরণ করতে আমি নাকি বিয়ে করতে রাজি হলো। অরণ্যদা, দাদা, দাদা, দিদি তুই? দিদি তুই ফিরে এসেছিস? তুমি এখানে? তুমি আমাকে দেখে এইভাবে মুখ ফিরিয়ে নিলে কেন? কেন অরণ্যদা, কেন বলো, কেন? কেন এসেছো? এই নোংরা দেহ মনটাকে নিয়ে তুমি কেন এসেছো আলপনা? না অরণ্যদা, তুমি বিশ্বাস করো, আমার দেহ মনে এতটুকু নোংরা লাগেনি। আমি আগের মতো পবিত্র। না, তুই মুখে বললেও তুই কি ভেবেছিস ওই শয়তানটা তোকে নিয়ে গিয়ে রেপ করেনি? না, কখনো না। চুপ কর। না, যে তোকে রেপ করবো বলে তুলে নিয়ে গেল সে কি তোকে এতদিন ফুল চন্দন দিয়ে পুজো করছিল? ওসব কলঙ্ক চেপে রেখে না আমাদের কাছে
বোকা বানাতে এসেছে, বোকা। আপনারা দয়া করে বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আগের মতো পবিত্রই আছি। বিশ্বাস করুন, আমাদের মনে এতটুকু কলঙ্ক লাগেনি। তাছাড়া যে গুন্ডাটা আমাকে তুলে নিয়ে গিয়েছিল সে বাইরে থেকে খুনি ডাকাত হতে পারে, কিন্তু তার ভেতরে সে হচ্ছে একটা খাঁটি মানুষ। তাই তো সে আমাকে এখানে পালিয়ে যেতে সাহায্য করেছে। বেশ, কেন কেন ফিরে এসেছো? কেন সেই ভালো মানুষটাকে নিয়ে তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে? না, আমার মন প্রাণ যে তোমার কাছে বাধা পড়ে গেছে, তাই তো তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারি না। তাই তো আমি পালিয়ে এসেছি। চলো না অরণ্যদা, আজ আমরা এখান থেকে পালিয়ে গিয়ে ওই মন্দিরে গিয়ে বিয়ে করে নিই। চলো না। অসম্ভব। আমাদের পরিবারে একটা মান সম্মান বলে জিনিস আছে। তোমার মতো একটা কলঙ্কিনী মেয়েকে বিয়ে করলে আমাদের পরিবারের সংসারে কেউ মেনে নেবে না। আলপনা, যাও, চলে যাও। না, একদম ঠিক কথাই বলেছি। একটা ধর্ষিতা কখনো ভদ্র সমাজে জায়গা পায় না। ধর্ষিতাই যদি, তাহলে তার জন্য দায়ী কাদের জন্য আজ আমি ধর্ষিতা হয়েছি? কেন আপনারা আমায় রক্ষা করতে পারলেন না? নিজেদের মনুষ্যত্বকে ঢাকার জন্য আমাকে ধর্ষিতা সাজিয়ে আপনারা বিদ্রোহ করছেন। লজ্জা করছে না আপনাদের? না, লজ্জা করছে না। কেন করবে? কেন করবে? আমরা যে ভদ্রতা প্রাণ দেখিয়ে আমরা অন্য কাউকে বিচার করতে পারি, কিন্তু আমাদের বিচার কেউ করতে পারে না। আজ সেই ভদ্রলোক বলে আমি আমার ভদ্রতার সার্টিফিকেটটা কাছে আমি তোমাকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে পারলাম না। পারলে তুমি আমায় ক্ষমা করো। আমাকে ফেলে তুমি চলে যাও না অনন্যা, আমার কথাটা তুমি শোনো, যাও না অনন্যা, আমাকে ছেড়ে তুমি চলে যাও না অনন্যা, তুমি আমাকে ছেড়ে যাও না অনন্যা, তুমি শোনো আমার কথাটা, তুমি শোনো অনন্যা, তুমি যেও না অনন্যা, তুমি। অভিরূপ বাবু, তাহলে আপনি অরণ্য তোমার ডাকে সাড়া দেবে না? ওই অরূপ বাবু, আপনি একটা ভালো দিন দেখে ওই এরিনা আর অরূপের বিয়ের দিনটা ঠিক করুন। না দাদা, আমি কি শুনছি? উনি কি বলে গেলেন? এর সঙ্গে নাকি আমার অরণ্যের বিয়ে হয়ে যাবে? হ্যাঁ, ঠিক শুনেছিস। তুই এতদিন আমার পথের কাঁটা ছিলিস, তাই তুই এখন সরে গেছিস। এবার অরণ্য শুধু আমার। না, হতে পারে না। তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক নেই। তুই হলো আমাদের বাড়ির আস্তিতা। পারে না সেটা আমরা বুঝবো, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুই এবার আয় তো মানে দাদা, আমি বুঝি এই পরিবারের কেউ নই। না, বললাম তো তোর সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তুই হলো এই বাড়ির শুধু আশ্রিতা। চুপ করে বলছি। এই দাদা, এরিনা এসব কি কথা বলছে? দেখ না, বলছে তোর সঙ্গে নাকি আমার রক্তের কোনো সম্পর্ক নেই। এই দাদা, তুই ওকে বুঝিয়ে বল না দাদা, ওকে বুঝিয়ে বল না। সত্যি করে কি তোর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই? বল না। ছোটবেলায় অ্যাক্সিডেন্টে তোর মা বাবা বিশ্বনাথ সরকার মারা যাওয়ার পর আমি তোকে নিজের বোনের পরিচয়ে মানুষ করেছি। আসলে তুই আমাদের কেউ নোস। আমি কি
পারছি না ঠাকুর, আমি আর পারছি না। ছোটবেলা থেকে যাদেরকে আমি আমার আপনজন ভেবে এসেছি, তারা তারা আমার আপনজন নয়। এই গোটা পৃথিবীতে আমি একা, আমি শুধু একা, একা, একা। আমি একা। বেশ, আমি চলে যাচ্ছি। তোদের সঙ্গে যখন আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তখন এখানে থাকারও আমার কোনো অধিকার নেই। তাই তো আমি অজানা পথে পাড়ি দিই, আমি অজানা পথে হারিয়ে চললাম দাদা, আমি অজানা পথে হারিয়ে চললাম দাদা। এতদিনে আপদটা পুরোপুরি ভাবে বিদেয় হলো। অরণ্য তো আমার হলো না দাদা। পাবি রে বোন, পাবি। একটু সবুর কর। আপাতত তুই অরণ্যের পেছনে এই টুলির মতো লেগে থাক। সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে রকি? কে যেন আপনার 7 নম্বর গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে। সে কি আগুন? ওই গোডাউনে যত মাল ছিল সব পুরো ছারখার হয়ে গেছে স্যার। ওই গোডাউনে কি ছিল? জানি স্যার, আফিম, চেরস, গাঁজা আর প্যাকেট হিরোইন, যার বাজারের দর প্রায় 50 কোটি টাকা। 50 কোটি টাকা সব পুরো ছাই হয়ে গেল। কালো, ওসমান, ইসমাইল, এরা কোথায় ছিল? আগুন আটকাতে পারলো না? না স্যার, ওরা বেএসিবি মাল খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। ওদের সব কটাকে আমি গুলি করে মারবো। এমনটা তো কখনো হয়নি স্যার। আমার মনে হয় ওরা যে বা যারা এই কাণ্ডটা ঘটিয়েছে, তারা কৌশলে ওদেরকে মদের সাথে কিছু খাইয়ে বেহুশ করে এই ঘটনাটা ঘটিয়েছে। এই শয়তান! শালাকে আমি পুরো শেষ করে দেব। কে এসব করেছে জানি না স্যার, তবে গোডাউনের আশেপাশে কিছু হ্যান্ডবিল ছড়ানো ছিল, আর আমি একটা কুড়িয়ে নিয়েছি। কই দেখি। কি হলো বলতে, কি হলো? কি লেখা রয়েছে ওতে? সত্যমেব জয়তে। আর মানে সেই ফেরারি আসামি কয়েদি সত্য মাস্টারের ছেলেটার কাজ। সালা শুয়োরের বাচ্চা, সালা পেঁচি হয়ে তুই বাঘের সাথে পাঞ্জা লড়ছিস। তোর খানদানকে পুরো শেষ করে দিয়েছে, তোকেও আমি ওই জমালয়ে পাঠাবো। পারলাম না অসহায় আলপনার পাশে থাকতে আমি পারলাম না। কতগুলো বিবেকহীন মানুষ বিদ্রুপ করে আজ তোমায় গেল। আলপনা
হ্যাঁ, সেই মানুষটা যদি তোমার কাছে ভালো মানুষ হয়, তুমি তুমি তার কাছে ফিরে যেও, আবার আবার তুমি নতুন করে সংসার করো। আর আমি নিঃসঙ্গ সঙ্গী করে শুধু আমার জীবনটাকে আমি ধিক্কার দিয়ে দেব। ধিক্কার। কবে যে কথা কি যে হলো জীবন জুয়া সাবিব আমি মদ খাচ্ছি, মদ খেয়ে আমি আমার জীবনটাকে এনজয় করছি। না আমি যে জিতে গেছি বদি, জীবনের প্রতিটি খেলায় আমি দারুণ ভাবে জিতে গেছি। আমার ভালোবাসায় বিদ্রুপ করুক না, এখন থেকে বলি আমি জিতে গেছি বলি, আমি জিতে গেছি। আমি আর কাঁদবো না বলি, আমি চোখে জল ফেলবো না, আমি চোখে জল ফেলবো না। আমি জীবন সঙ্গী করি, আমার এই মনুষ্যত্ব লুকিয়ে দুঃখে দুঃখে কাঁদুক না বৌদি, তবু আমি আমার চোখের জলকে আপন করে নিয়েছি বৌদি। আমি তো আমার শক্তি হীন করিনি, বলো বৌদি, বলো আমি ঠিক করিনি, বলো। আমিও তো কিছুই বুঝতে পারছি না বৌদি, আমি কি করছি বা কেন করছি, কেন কেন কেন। আমি তো উচ্চ শিক্ষিত মনস্ক, তবু কেন আমি ভুল করলাম, কেন বৌদি বলো, আমি কেন ভুল করলাম, কেন? পেয়েছিলাম মোদি, তার সন্ধান পেয়েছিলাম। সে আমার কাছে ফিরে এসেছিল, সে আমায় অনেক অনুময় বিনিময় করেছিল। তাকে মিথ্যা তাকমা দিয়ে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কি বললি তুই তাকে তাড়িয়ে দিয়েছিস? ওরে হতভাগা, যারা তাকে ধর্ষণ করলো তাদের শাস্তি না দিয়ে যে ধর্ষিত হয়েছে তাকে এইভাবে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিতে তোর লজ্জা করলো না? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না বৌদি, না হলে আমার এই সব থেকে প্রিয়জনের দাদার মোড়া মুখখানায় আমায় দেখতে হতো।
বিশ্ব। কি শোনালে ভাই? আসুক সে বাড়িতে, দেখাচ্ছে মজা। আমি অর্জুন লম্বনী। না, অরণ্য, 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 অরণ্য। অরণ্য, অরণ্য, অরণ্য। না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ওই শয়তানটারই কাজ। বেশ, তাহলে আজ আসুক, আমিও দেখাচ্ছি মজা। ওই তো, ওই তো আসছে। বেশ, আমিও দেখাচ্ছি আমার অভিনয় শুরু। আরতি, একটা একটা দারুণ খবর আছে, একটা দারুণ খবর। আমি অরণ্য ওই ওই এরিনার সঙ্গে বিয়ে। কি তুমি তুমি এভাবে পড়ে আছো কেন? কি কি হয়েছে তোমার? তুমি তুমি এভাবে পড়ে আছো কেন? বলো বলো বলো, তোমার কি হয়েছে? কি বলবো, কি বলবো গো? আমাকে আমাকে তোমার ভাই দর্শন করে পালিয়ে গেছে। আমার ভাই অরণ্য, আমার রাগে আমার রাগে মাথার উপর খুন উঠে যাচ্ছে। ওই শয়তানটাকে যদি আমি কেটে টুকরো না করেছি, তাহলে আমার নাম। দাঁড়াও, আগে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। যে ধর্ষণ হয়েছে তাকে শাস্তি না দিয়ে তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তার কারণ আমি তো ধর্ষিতা। এই কারণ আমি কি করে সমাজে দেখাবো? না 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 আরতি না, তুমি তো ধর্ষিত নও। তোমার প্রতি জোর করা হয়েছিল, তাই তুমি কলঙ্কিনী নও আরতি। তুমি কলঙ্কিনী নও। তবে কলঙ্কিনী নও আরতি, তবে কলঙ্কিনী নও। তুমি আমার কাছে সতী সাবিত্রী। আমি সতী সাবিত্রী, কিন্তু ওই আলপনাকেও তো ধর্ষণ করা হয়েছিল। তবে তাকে শাস্তি না দিয়ে তাহলে কেন তাকে ওই অরণ্য জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছ? জবাব দাও, জবাব দাও। অরণ্য এমন কোনো অমানুষ নয় যে আমাকে ধর্ষিতা করে সে একটা একটু করে নরকের পথে নেমে যাবে। অরণ্য আমার কাছে সন্তানের মতো। ওকে যদি আমি ছেলেও ভাবতে পারি, তাহলে অহংকারে গর্বে আমার মুখখানা ধস হাত ভরে উঠত। কিন্তু তোমাকে আমার স্বামী বলে ভাবতে আমার ঘৃণা করে। আরতি এইভাবে আমাকে চমকিয়ে এমন নাটক করবে সে তো আমি ভাবিনি। মোরগকে ওই আবেগের বসে মোরগকে ঢুকে চালাক না করাই ভালো। বরঞ্চ আমি বুদ্ধি খাটিয়ে দেখি ওই অরণ্যের মাথায় এরিনাকে কি করে পুশ করা যায়। যে মগজে ময়লা আছে সেটাকে ধোলাই করতে যাবেন না। আরে যে মগজে ভালো কিছু আছে সেটাকে ধোলাই করুন, দেখুন। আরে অরুণ যে তা কি মনে করে এই অরণ্য আর এরিনার বিয়ের ব্যাপারে কথা বলতে তো আমি অরণ্যকে ডেকে দিচ্ছি। বাড়িতে আছে নাকি? একটা ভালো করে
চা করে নিয়ে আয় তো, আজ আমার বাড়িতে নতুন কুটুম এসেছে। মানুষ স্বপ্ন দেখে খুশি হয়ে যাবে, কিন্তু কিন্তু এরা এমনই মানুষ, দুঃস্বপ্ন দেখে তারা খুশি থাকতে চায়। দাদা বলল বাড়িতে নাকি নতুন কুটুম এসেছে, তা আমি কি চাই চা বানাতে জানি, কিন্তু না ইয়ে ও মানে আপনি আপনি বুঝি নতুন কুটুম? দেখুন আমি কিন্তু ভালো করে চা বানাতে পারি না, যেমন কি বানিয়ে দেবো তেমন কি কিন্তু খেয়ে নিতে হবে, খারাপ বলা চলবে না, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা তা আপনি কি চা খাবেন বলুন তো? চা নাকি লিকার চা? লিকার চায়ে দুধ থাকবে না, কিন্তু থাকবে লেবু আর নুন। অবশ্য এর মধ্যে কি আছে জানেন তো, দুধ চা খেলে না অ্যাসিডিটির প্রবলেম থাকে, তাই বলছি। আমার কোনো সুগার টুগার নেই, তুই বরং দুধ চাই বানাতে। ও আচ্ছা আপনি দুধ চা খাবেন, আচ্ছা ঠিক আছে। তা চিনি দেবো না বিনা চিনির খাবেন? মানে সুগার টুগার থাকলে বিনা চিনি চা খাওয়াই ভালো। আমার সুগার নেই, তুমি দুধ চাই বানাতে। ও আচ্ছা ঠিক আছে, তা চিনি চা খাবেন? আচ্ছা ক চামচ চিনি দেবো? 2 চামচ, 3 চামচ নাকি 4 চামচ? শোনো তুমি এক কাজ করো, তুমি চিনি, চা পাতা আর দুধ ছাড়াই তুমি আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। চিনি, চা পাতা, দুধ ছাড়া আবার চা হয় নাকি? সেটা শুধু জল। তাহলে ওই জলটাই আমাকে দাও, আমি না হয় জলটাকে শরবত ভাবে খেয়ে নেবো। ওহো আপনি শরবত খাবেন? ঠিক আছে আমি আপনার জন্য শরবত বানিয়ে আনছি। আর শোনো শোনো শোনো, আর কিছু করতে হবে না। এখন হয়তো জিজ্ঞাসা করে বসবেন কিসের শরবত খাবেন, চিনির না মিচড়ি? কিসের শরবত খাবেন, মগে না গ্লাসে? আবার কিসের শরবত খাবেন, প্লাস্টিকের গ্লাসে না কাঁচের গ্লাসে? আরে খাওয়াই তো ভালো, আপনি দেখছি মানুষটা ভীষণ খুঁতখুঁতে। যান আপনার সঙ্গে আমার আনি। বেশ আমি চলেই যাচ্ছি, যে কাজে এসেছিলাম সেটা তো আর সারা হলো না, তবু ভেবেছিলাম যে সুন্দর মুখের মিষ্টি হাসি দেখতে দেখতে 1 কাপ সুন্দর চা খেয়ে যাবো, এটা তো আর তা হলো না। তা যাচ্ছি আমি। যাবেন না শুনুন। ছি ছি এ আমি কি করছি? না আপনি যান যান। শুনুন আবার আসবেন কিন্তু। আজ আপনাকে চা খাইয়ে মন ভরাতে না পারলেও একদিন আমি ঠিক আপনার মন ভরিয়ে দেব। কি দিয়ে মন ভরাবে শুনি? পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন
ফেরিওয়ালা আমরা যে গো নতুন ফেরিওয়ালা এই শহরে আমরা যে এক নতুন ফেরিওয়ালা এই শহরে আমরা যে এক নতুন ফেরিওয়ালা হরেক রকম জিনিস নিয়ে ঘুরি সারা বেলা হরেক রকম জিনিস নিয়ে ঘুরি সারা বেলা ফেরিওয়ালা এই শহরে আমরা যে নতুন ফেরিওয়ালা এই শহরে আমরা যে নতুন ফেরিওয়ালা ফেরিওয়ালা আমরা ফেরিওয়ালা তোর কুমকুম সুরমায় আছে রাঙা জবান প্রাণী কথা গানে তুমি পাবেন বেলা চাই আমরা ফেরিওয়ালা বলি এই আলতু ফালতু ফেরিওয়ালা আবার এসে গেছে। চিনতে পারলে না? সেদিন পুতুল বিচে গেলাম, তেল শ্যাম্পু বিচে গেলাম, আজ কিন্তু বেচবো না, কিনবো। কি কিনবো জানেন? এই বৌদি মণিদের মাথা লম্বা বলি ও বৌদিমণি, বৌদিমণি বলি আপনাদের ঘরে চুল আছে গো? চুল বলি মাথা আঁচড়ানোর সময় চিরুনিতে যে চুলগুলো মাটিতে ঝরে পড়ে সেই চুল একেবারে কিন্তু গুনে গুনে নেব, আর যটা চুল তত পয়সা। যত চুল তত পয়সা, তা আমরাও দেব। তবে চুলে কিন্তু ভেজাল দেওয়া চলবে না। আরে চুলে আবার ভেজাল হয় নাকি রে পাল্টু? এই তো সেদিন আগে বৌদিমণি এক গোছা চুল দিয়ে এক মুঠো টাকা নিয়ে গেল। ওমা ঘরে গিয়ে দেখি ওই এক হাত লম্বা চুলের ভেতর ছোট ছোট চুল। এই ফেরিওয়ালা, এই শোনো 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 শোনো, বুঝি আজ আমার পুতুল বিক্রি করতে এসেছে গো? না না না, আমরা আজকে বিক্রি করতে আসিনি, কিনতে এসেছি। এই বৌদিমণিদের মাথার লম্বা বৌদিমণিদের মাথার লম্বা চুল বলে আজকাল আজকাল বৌদিমণিদের মাথায় লম্বা চুল পাবে কোথায় গো? আরে সে ব্যবস্থা আগে থেকেই করে এসেছি। আগে 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 বৌদিমণিদের মাথার লম্বা চুল দেখে মনে হতো ওই আকাশে যেন মেঘ করেছে। আর এখনকার মেয়েদের মাথা দেখলে মনে হয় এই কাস্তে দিয়ে ধান কাটার পর শুধু লারাগুলো পড়ে আছে। তাহলে তাহলে তোমরা এত লম্বা চুল পাবে কোথায়? সে ব্যবস্থা তো আমরা আগে থেকেই করে এসেছি। কি ব্যবস্থা করেছো? এই দিন কয়েক আগে, হ্যাঁ দিন কয়েক আগে আমরা পাড়ায় পাড়ায় তেল বিক্রি করতে গেলাম। বললাম
চুল গজানো তেল আছে গো বৌদিমণি, চুল গজানো তেল একেবারে মন্ত্রপুত কবিরাজি। এই তেল মাখলে 7 দিনের মধ্যে চুল একেবারে গজিয়ে যাবে। এমন তেলও আবার আছে নাকি গো? আরে তুই বলে চুল গজাবে কি? এই 7 দিনের মধ্যে মাথার চুল উঠে গিয়ে একেবারে টাক বেরিয়ে যাবে। আর ওই চুলগুলো কিনতে তো আজ আমরা এই ফেরিওয়ালা হয়ে এসেছি গো। বলো বলো বলো, কি বললে? বলে বলে যদি তোরা তোমাদের চিনতে পারে তাহলে তো ওরা তোমাদের মারবে গো। মারবে না কি? হ্যাঁ হ্যাঁ, এই তো সেদিন এক বৌদিমণি এক গোছা চুল নিয়ে আর এক গোছা চুল নিয়ে আমায় এসে বললো। কি বললো? এই চুলের দাম দাও আর এই তেলের দাম ফেরত দাও। কি গো? এ তো মহাবিপদ। বলে বিপদ নাই গো পাগলা বাবা, বিপদ নয়। আমরা তাদের গুল মেরে বললাম। কি বললে? এগুলো আমাদের মন্ত্রপুত তেল, মন্ত্রপুত এর গুণ অর্থ। তবে যারা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে নজর দেয় তাদের কিন্তু উল্টো কাজ হবে, মানে তাদের চুল উঠে যাবে। ও মা, সেই না আমি কথা বলেছি অমনি না ওই বৌদিমণি আমাকে বললো, আরে না 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 না, এই চুলগুলো তো আমার চুল নয়, এগুলো আমার জায়ের চুল বলে এই থতমতকে ছুটে চলে গেল। তাই ভাবে লোক ঠকিয়ে আর কতদিন চালাবে গো? এ তো লোক ঠকানোর যোগ্য পাগল বাবা। এ যুগে যে যত লোক ঠকাবে সে ততই ভালো থাকবে, আর এই যে যত সৎ পথে চলবে তার তত বাস হবে। ঠিক বলেছ। আমি তো জীবনে কোনোদিন কাউকে ঠকাইনি। আমি আমার কর্তব্য থেকে কোনোদিন হারিয়ে যাইনি। তবু আমায় ঠকে যেতে হলো। কিন্তু না, আর আমি ঠকবো না। এইবার আমি জিতবো। কারণ কি জানো তোমরা? কারণ জেতার অস্ত্রের সন্ধান আমি যে পেয়ে গেছি গো। জেতার অস্ত্রের সন্ধান আমি পেয়ে গেছি। তোমরা কি তাকে দেখেছো? কার কথা বলছো? যার সেই ইস্পাতের মতো কঠিন চেহারা, পর্ষের মতো কঠিন মুখ, আর সেই ছত্রবেশী দেবদূতকে, সেই ছত্রবেশী দেবদূত। ছদ্মবেশী দেবদূত মেনে আমার দোস্তের কথা বলছো? না গো না, ছদ্মবেশী পাঞ্জাবি নয়। আমার মনে হয় এ কোনো এক ছদ্মবেশী দেবদূত। একমাত্র সেই পারে হয়ে দানবদের সংহার করে আমার স্বর্গটাকে ফিরিয়ে দিতে। তাই তো আমি তাকে খুঁজছি গো। আকাশ বাতাস আমি খুঁজতে হয়তো একদিন আমার এই পা দুটো ধরে যাবে, আমার এই বুক দুটো বুক চাপে যাবে, আর মুখ দিয়ে বেরোবে চচ্চর তবু আমি আমার সেই
পাচ্ছি না। এদিকে পুলিশের ভয়ে ডেরা পাল্টাতে পাল্টাতে কোথায় যে লুকিয়ে আছে তার কোনো ঠিক নেই, কিন্তু তাকে খুঁজে না পেলে আমার যে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এই যে ম্যাডাম, আপনি কি সত্যি সত্যি মরবেন? মানে মরাটা কি একবারে ফাইনাল করে ফেলেছে? এই কেন বলো তো? না মানে মরবেন যখন ফাইনাল করে ফেলেছেন, তাহলে আমার হার্ট, কিডনি, লিভার গুলো দিয়ে যান, অনেক কিছু লোকের প্রাণ বেঁচে যাবে। Shut up! আমার লিভার কিডনি গুলো কে নেবে? তোমরা? আরে না, আমরা তো শুধু এই চুলগুলো নেব, চুল। মানে এই বৌদিমণিদের লম্বা লম্বা চুল, ঘন কালো লম্বা লম্বা চুল। আলতু, এই যে আলতু, আর কোন নয়া খবর আছে? আছে গুরু, আছে। এই ফেরিওয়ালা সেজে আমি বেশ কিছু খবর জোগাড় করেছি। আপাতত তুমি এই মেয়েটির প্রাণটা বাঁচাও, মরতে চাইছে। ইতনা সুন্দর চেহারা নিয়ে মরবে কেন সুন্দরী? তুমি বরং আমার গুরুর গলায় ঝুলে পড়ো, দেখবে আমার গুরু তোমায় এমনি করে জড়িয়ে ধরে বলবে, দোলে দে দোল, দোলে দোলো না, দোলে দে দোল, অসভ্য কোথাকার! কি ভেবেছো তোমরা আমাকে একা পেয়ে তোমরা আমার সাথে অসভ্যতা করবে, তাই না শয়তান? অসভ্যতা কেন বলছেন ম্যাডাম? ও তো আমার সাথে আপনার স্বাধীন কথা বলছে। আপনি রাজি হবেন তো ঝামেলা মিটে যাবে, আর রাজি না হলে আপনাকে জবরদস্তি। তবে আমার নাম ধরে ডাকলো? কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? বলো তুমি কে? তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতি করেছে, তোমার সেই চরম শত্রুকে তুমি চিনতে পারলে না? তুমি রুদ্র, তুমি রুদ্রদা? হ্যাঁ, আমি সেই ফেরার আসামি রুদ্র। আমি যে তুমি যে ছদ্মবেশী আড়ালে একজন খাঁটি বাঙালি, এ কথা তো আগে আমায় জানাওনি। তোর অনেক কথা এখনো জানার বাকি আছে রে ফালতু। তুই এখন যা, এর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে গুরু, সব কথার সাথে বিয়ের পাকা কথাটা ছেড়ে ফেলো, বিয়ের পাকা কথাটা ছেড়ে ফেলো। ওই কথায় তুমি কিছু মনে করো না আলপনা। আসলে ও তো জানেই না যে তোমার অন্য কারোর সাথে বিয়ের পাকা হয়ে আছে। না রুদ্রদা না, আমার বিয়েটা যে ভেঙে গেছে। ভেঙে গেছে মানে? হ্যাঁ ভেঙে গেছে। ওরা সবাই আমাকে ধর্ষিতা সাজিয়ে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না, এ হতে পারে না। আমি জানি আমারই ভুলের জন্য তোমার জীবনে এই বিপর্যয়। তাই তো আমি তোমাকে সেদিন মুক্তি দিয়েছিলাম। প্রয়োজনে আমি ওদের সামনে গিয়ে হাত জোড় করে বলবো যে তোমার দেহে মনে কোনো কলঙ্কের ছোঁয়া লাগেনি। আমি তোমার রণের কাছে গিয়ে তার পায়ে ধরে বলবো তোমাকে গ্রহণ করার জন্য। না রুদ্রদা না, অরণ্য আর আগের মতো নয়। অরণ্য এখন অর্থের দাবানলে দগ্ধ হয়ে গেছে, তাই তো সে আমায় চেনে না, আর চিনলেও চিনতে চায় না। তাহলে চলো, তোমাকে আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আজ আমার বাড়ি ঘর বলে কেউ নেই এই পৃথিবীতে, আমি শুধু একা একা আর একা। কি বলছো তুমি আলপনা? ওই অভিরূপ সরকার? হ্যাঁ ঠিকই বলছি, ওই শয়তানটা। জানো তুমি জানো, আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ওই শয়তানটা